কৃষক বন্ধু প্রকল্পের খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। আপনারা আগে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, এবারে কিন্তু তাদেরকে ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। এবং এই যে ভেরিফিকেশনটা হবে তার জন্য কিন্তু সরকার থেকে তারা কিন্তু একটা ফর্ম প্রকাশিত করেছে। এবং এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, কোথায় জমা করতে হবে, এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে, কোথায় গিয়ে জমা করতে হবে, সমস্তটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে জমা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধুর আইডি নম্বর। তো এটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন, কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। তো এই আইডি নাম্বারটা যখন আপনারা জমা করবেন, সেখানকার আধিকারিকরা তারা কিন্তু এই আইডি নাম্বারটা তারা বসিয়ে দেবে এবং সিরিয়াল নাম্বারটা সেই সমস্ত আধিকারিকরা কিন্তু বসিয়ে দেবে। এবং পাশে যে দেখতে পাচ্ছেন যে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। অতএব এই পোর্শনটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। এটা কিন্তু যারা সরকারি আধিকারিকরা রয়েছেন যেখানে আপনারা ফর্মটাকে জমা করবেন, তারাই কিন্তু এখানে তারা টিক দেবে। অতএব এটা কিন্তু আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে তথ্যের বিবরণ। এখানে দেখুন 1 নম্বরে কি রয়েছে, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধুর রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী। তো এখানে যিনি আবেদনটা করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাওয়ার জন্য, তার নাম এখানে কিন্তু লিখতে হবে। তবে নামটা লেখার আগে আপনার যে কৃষক বন্ধু আপনি যখন আগে পেতেন, তার সেই রেকর্ডে আপনার যে নামের স্পেলিংটা রয়েছে, অথবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আগে ঢুকতো, সেই ব্যাংক পাসবুকে কিন্তু আপনার নামটাকে দেখে দেখে এখানে আপনারা বসাবেন। বোঝাতে পারলাম? তারপরে 2 নম্বর কলমে দেখতে পাচ্ছেন পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম এখানে কিন্তু লিখতে হবে। অতএব আপনি যদি একজন পুরুষ হন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার নামও লিখতে পারেন, অর্থাৎ আপনার যে অভিভাবক তার নাম কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। তারপরে দেখুন 3 নম্বরে বলেছে আপনার ঠিকানা, আপনার ঠিকানাটা এখানে আপনারা লিখবেন। তারপরে দেখুন 3 নম্বরে বলেছে জেলা, আপনার জেলার নামটা এখানে লিখবেন, আপনার ব্লক নেম এবং আপনার গ্রাম পঞ্চায়েত নেম কি রয়েছে সেটা এখানে কিন্তু আপনারা বসাবেন, এবং আপনার মৌজা বা ভিলেজ তার নাম কিন্তু এখানে আপনারা লিখবেন। তারপরে দেখে নিন এখানে বলা হয়েছে যে সুবিধাভোগীর বিবরণ। তো এখানে কিন্তু আপনাদের জানতে চেয়েছে আপনার ব্যাংকের বিবরণটা এই পোর্শনটাতে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম। অতএব আপনি আগে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। অতএব যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আগে আপনি টাকা পাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে লিখবেন এবং একটা কমা দিয়ে তার শাখার নাম বা ব্রাঞ্চ নেমটা কিন্তু আপনার লিখতে হবে। অর্থাৎ যে ব্রাঞ্চে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ব্রাঞ্চ নেম এখানে আপনারা লিখবেন। তারপরে আপনার সেই ব্যাংকের আইএফএসসি কোডটা কিন্তু আপনারা এখানে বসাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে কিন্তু বসাবেন। তবে মাথায় রাখবেন, আগে যে অ্যাকাউন্টে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু এখানে বসাতে হবে। তারপরে দেখুন 5 নম্বরে কি বলা হয়েছে, আধার সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ যে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসাবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা লিখবেন। তারপরে দেখুন বলেছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনারা লিখবেন। তারপরে দেখুন 8 নম্বরে বলেছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। তো দেখুন যদি আপনি এএসডিডি তালিকাভুক্ত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো এই এএসডিডি তালিকাভুক্তটা কি আমি আপনাদেরকে বলছি। দেখুন এসআইআর হওয়ার সময় একটা কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছিল, যেখানে যাদের এসআইআর লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে বা কোনো মৃত ব্যক্তি যাদের নাম উঠেছে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তো এটা যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে নো লিখবেন।
যদি না হয় তাহলে কিন্তু এখানে নো লিখে দেবেন। তারপরে দেখুন জানতে চেয়েছে 9 নম্বরে যে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কৃষক বন্ধুর সাথে বর্তমানে পিএম কিষাণ পাচ্ছেন কি না। যদি আপনি পিএম কিষাণ না পান তাহলে এখানে আপনারা নো লিখবেন, আর যদি পিএম কিষাণ পান তাহলে আপনারা ইয়েস লিখবেন। তারপরে 10 নম্বরে দেখুন কি বলা হয়েছে যে আপনার প্রধান পেশা কি, অর্থাৎ আপনি কি বর্তমানে কাজ করছেন। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অপশান দেওয়া রয়েছে কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপরে দেখো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো যদি আপনি কৃষক হন সেক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন কৃষি, এই কৃষিটা কিন্তু আপনারা এখানে এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। বোঝাতে পারলাম। তারপরে দেখুন বলেছে যে জমির বিবরণ কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তো দেখুন এখানে বলেছে JL নাম্বার, 11 নম্বর কলমে দেখুন বলা হয়েছে JL নাম্বার। তো আপনার যে জমির রেকর্ড রয়েছে সেই জমির রেকর্ডে কিন্তু JL নাম্বারটা পেয়ে যাবেন। দেখে আপনারা JL নাম্বারটা এই পোর্শনে কিন্তু আপনারা লিখবেন এবং আপনার খতিয়ান নাম্বারটা এখানে আপনারা লিখবেন এবং আপনার দাগ নাম্বারগুলো এখানে কিন্তু আপনারা এক এক করে লিখে দেবেন দাগ নাম্বারটা। তারপরে আপনার জমির পরিমাণ, কত জমি রয়েছে সেই জমির পরিমাণটা কিন্তু আপনারা একরে এখানে লিখবেন। জমির পরিমাণটা কিন্তু এখানে আপনারা একর হিসাবে কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে দেখুন কি বলা হয়েছে যে খতিয়ান ডেট, অর্থাৎ শর্তলিপি ROR এর তারিখ, অর্থাৎ আপনি কত তারিখে মানে এই খতিয়ানটা আপনারা করেছিলেন সেই ডেটটা কিন্তু আপনারা এখানে বসাবেন। আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানেই কিন্তু ডেটটা দেওয়া রয়েছে। তো খতিয়ানের যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে দেখুন 11 নম্বরে বলা হয়েছে যে জমির দখলের ধরন, অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে সেই জমিটাকে আপনি কিনেছেন বা ক্রয় করেছেন সেটাই কিন্তু জানতে চেয়েছে, না উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, না হস্তান্তর হিসাবে আপনি পেয়েছেন বা অন্যান্য। তো যদি আপনি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে জাস্ট ক্রয় লিখে দেবেন। বা যদি আপনার এই জমিটা আপনার আগে বাবার ছিল এবং বাবার উত্তরাধিকারী হিসাবে আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই উত্তরাধিকার সূত্র এটা কিন্তু আপনারা এখানে লিখবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরে দেখুন 12 নম্বর কলমে বলা হয়েছে যে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স সরকারকে দিচ্ছেন কিনা। যদি আপনি ইনকাম ট্যাক্স বা আয়কর সরকারকে না দেন তাহলে আপনারা এখানে নো লিখবেন। এইভাবে কিন্তু আপনারা ফিল আপটা করবেন। তারপরে আমি চলে আসি পরের পেজে। তো দেখুন এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে স্বামী বা স্ত্রীর বিবরণ এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো 13 নম্বর কলমে কি বলা হয়েছে স্বামী স্ত্রীর নাম এখানে কিন্তু লিখতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন যে আবেদন করছে, অতএব এখানে দেখুন এখানে যার নামটা আপনি লিখেছেন সুবিধাভোগীর নাম সে যদি একজন পুরুষ হয় তাহলে কিন্তু আপনারা এই যে পেজটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে, তার স্ত্রীর নামটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। এবং সে যদি মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু তার হাজব্যান্ডের নাম এখানে লিখতে হবে। তো যদি এখানে আপনি যদি পুরুষ হন, সেই পুরুষ যদি সুবিধাভোগী হয় তার কিন্তু এখানে ওয়াইফের নামটা এখানে কিন্তু তাকে লিখতে হবে এবং তার ওয়াইফের ব্যাংকের বিবরণ কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ কোন ব্যাংক সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন, তারপরে কমা দিয়ে শাখা বা ব্রাঞ্চ নেমটা কিন্তু এখানে আপনারা বসাবেন এবং সেই ব্যাংকের IFSC কোডটা আপনারা এখানে লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখবেন। তারপরে দেখুন কি বলা হয়েছে যে KBN এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ যার এখানে বিবরণটা দেওয়া হচ্ছে সে কি আগে কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছিল। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু ইয়েস লিখবেন, আর যদি নো হয় তাহলে এখানে কিন্তু আপনারা জাস্ট নো লিখে দেবেন। এই পোর্শনটাতে কিন্তু আপনারা সেটা লিখবেন। তারপরে দেখুন ASDD তালিকাভুক্ত কিনা, অর্থাৎ আগের যে SIR লিস্ট প্রকাশিত হয়েছিল যদি ভোটার লিস্ট থেকে যদি নাম কাটা পড়ে বা মৃত ব্যক্তি হিসাবে যদি নাম উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে
ইয়েস লিখতে হবে, নতুবা কিন্তু আপনারা নো লিখে দেবেন। যদি আপনার না হয় তাহলে কিন্তু এখানে সিম্পলি আপনারা নো লিখবেন। তারপরে দেখুন জানতে চেয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কি না। যদি পিএম কিষাণ না পান তাহলে আপনারা এখানে নো লিখবেন এবং আপনার পেশা কি রয়েছে, যেটা একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই পেশাটা কিন্তু এখানে লিখতে হবে। তো এটা কিন্তু কাদের জন্য, যে এখানে আবেদন করছে সে যদি পুরুষ হয় তার ওয়াইফের কিন্তু যাবতীয় ডিটেলস এখানে কিন্তু লিখতে হবে, এবং যদি এখানে যদি সে মহিলা হয় তার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে কিন্তু যাবতীয় ডিটেলসগুলো এখানে কিন্তু ভরতে হবে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরে দেখুন অঙ্গীকারপত্র। এই অঙ্গীকারপত্রটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এবং এখানে কিন্তু আপনারা সই করবেন, যে আবেদনটা করছে, যে সুবিধাভোগী যে আবেদনটা করছে সে কিন্তু এখানে সইটা করবেন। আর যদি সই না করতে পারেন তাহলে কিন্তু একটা টিপছাপ আপনারা এখানটাতে কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবং এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল, এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না, দেখতেই পাচ্ছেন ফর অফিসিয়াল ইউজ। তো এটা কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এটা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে এটা রিসিপ্ট কপি হিসাবে আপনাদেরকে দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবারে বলি এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে। তো ভালোভাবে দেখে নিন কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফটোকপি অফ আধার কার্ড, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেরই কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে, এবং তার সাথে দেখতে পাচ্ছেন এপিক অর্থাৎ ভোটার কার্ড, স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স কিন্তু এখানে দিতে হবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু দিতে হবে, এবং ROR অর্থাৎ জমির রেকর্ডের জেরক্স। বোঝাতে পারলাম? অর্থাৎ স্বামী স্ত্রীর আধার কার্ডের জেরক্স এবং স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, তার সাথে ROR অর্থাৎ জমির রেকর্ডের জেরক্স কিন্তু দিতে হবে, এবং স্বামী স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনাদেরকে দিতে হবে এই ফর্মের সাথে। এবারে বলি এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন বা কোথায় আপনারা জমা করবেন। তো দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফর্মটা এখনও ছাড়া হয়নি বা এখনও কিন্তু ক্যাম্প শুরু হয়নি। তবে বলে রাখি প্রত্যেকটা ক্যাম্পে, প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প বসবে, এবং সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। এবং ফর্মটা পাওয়ার পরে এইভাবে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করে যে ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতের ক্যাম্পে কিন্তু আপনারা জমা করতে পারবেন। আপনার নিজের গ্রাম পঞ্চায়েতেও কিন্তু ক্যাম্প বসবে, তবে কবে বসবে সেই ডেটটা যখনই প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেককে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।